আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে 2 লাখ বাংলাদেশি শ্রমিক। নভেম্বরে নেওয়া হবে আরো 25,000 কর্মী। ফেরি আমানত শাহ উদ্ধারে সকাল থেকে ফের অভিযান শুরু, এখনো পৌঁছয়নি প্রত্যয়। গাইবান্ধায় হিংস্র প্রাণীর আতঙ্ক, লাঠি সোটা নিয়ে পাহারায় নেমেছে মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ দিল দেশটির সরকার। দেশটিতে প্রায় 2 লাখ অবৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হতে পারবেন এসব অভিবাসীরা। এছাড়া নভেম্বরে মালয়েশীয় শ্রম বাজারে যোগ হচ্ছে আরও 25,000 বাংলাদেশি শ্রমিক। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী করোনায় প্রায় 1 বছর 4 মাস ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। এতে সবচেয়ে বেশি বিপদে পড়ে অভিবাসী শ্রমিকরা। অনেকেই বাধ্য হয়ে ফিরে আসে নিজ নিজ দেশে। তবে এবার মহামারীর বাধা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশটি। চালু হয়েছে অর্থনীতির চাকা। এ অবস্থায় অভিবাসী শ্রমিকদের জন্য নানা সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী হামজাও জয়নুদ্দিন জানান, 31 ডিসেম্বরের মধ্যেই নিয়োগকর্তারা তাদের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। Hadir proses verifikasi di Jabatan Imigrasi Malaysia. আগামী বছর 1 জানুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের ধরতে বড় ধরনের অভিযান শুরুর আগেই সব প্রক্রিয়া শেষ করার উপর জোর দেন তিনি। এদিকে বিদেশি শ্রমিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া সরকার। নভেম্বরের 15 তারিখ থেকে কোয়ারেন্টাইন সহ সব স্বাস্থ্যবিধি মেনে আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবে এসব শ্রমিকরা। Kuarantin diselaraskan oleh Kementerian Kesihatan Malaysia. বর্তমানে দেশটিতে 8 লাখ বাংলাদেশি সহ 20 লাখ বৈধ অভিবাসী শ্রমিক রয়েছে। অবৈধ বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 2 লাখ। সম্প্রতি বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী এই দেশটি 32,000 বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে নেওয়া হবে অন্তত 25,000। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। সকাল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা সহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধারকারী আরেকটি জাহাজ প্রত্যয় এখনও পাটুরিয়া ঘাটে এসে পৌঁছয়নি। নতুন করে আর কোনো যানবাহন উদ্ধার করা যায়নি। বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। শিপিং মিনিস্ট্রি থেকে একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব উন্নয়ন মহোদয়কে আহ্বান করে 7 সদস্য বিশিষ্ট এই কমিটিতে অন্যান্য বিআইডব্লিউটি, টিসি, আপনার আরও আপনার বুয়েটের একজন ইঞ্জিনিয়ার থাকবেন, নৌ অধিদপ্তরের প্রতিনিধি থাকবেন। ওনারা তদন্ত করে যাহা পান, যে দোষী তাকে উপযুক্ত শাস্তি আমরা দিব। হিংস্র প্রাণীর আক্রমণের আতঙ্কে কাটছে দিন। লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। গাইবান্ধার তাজুক জামিরা গ্রামে এরই মধ্যে আক্রমণের শিকার হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আহত হচ্ছেন 25 থেকে 30 জন। সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আতঙ্কে দিন পার করছেন গাইবান্ধার প্রত্যন্ত এই গ্রামের মানুষ। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচতে ছোট বড় সবার হাতেই লাঠি। 1.5 মাস ধরে পলাশবাড়ির তালুক জামিরা গ্রামের মানুষকে হামলা করছে প্রাণীটি। বাড়ির বাইরে গেলে ছোট বড় সবাই আক্রমণের শিকার হচ্ছেন। কামড়ে ও আশ্রয় দেয়া হচ্ছে মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ। এ পর্যন্ত শিশু সহ আহত হয়েছে 30 জন। দৌড় মেরে দিচ্ছে আর ঝাঁপে এডিদের ফেল দেওয়ার সাথে এডি কার মারছে। যে আলি উঠছি আর সামনে ওঠে, তা আমি কাঁদে নিয়ে দাঁড়ানোর পর দৌড়িয়ে আসি আমার ঘাড় শেষ। আমার বাচ্চার বুকের উপরে চড়িয়ে সে কামড়াকামড়ি করতে আসে। তখন আমি লাঠি নিয়ে 2টো বাড়ি মারলাম। বাড়ি মারার সাথেই
মনে করো আমার বাচ্চাকে ছাড়িয়ে দিয়ে আমার উপরে উঠছে লাফ দিয়ে। স্থানীয় মসজিদের ইমাম প্রাণীটির আক্রমণের শিকার হয়ে মারা গেছেন। পাশের বাড়িতে নাকের এখান থেকে ছিঁড়ে এইটুকু বেঁচেছিল। উনি গত মনে করেন যে 20-25 দিন বেঁচেছিল, উনি মারা গেছে। কোন দিকে কি রাত্রে কি দিনে কি দুপুরে কি সকালে কি বিকেলে যেখানে যাই আমরা লাঠি ছাড়া বেরোতে হয় না। এদিকে প্রশাসন জানিয়েছে মেছো বাঘ অথবা শিয়ালের আক্রমণ হতে পারে। গ্রামবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আমরা তাদের সচেতন করার চেষ্টা করছি। তাদের এই মেছো বাঘ বা যেটাই হোক, যে প্রাণী হোক, সেটাকে ভীত সন্ত্রস্ত না হয়ে তাদেরকে সাবধানে চলাফেরার পরামর্শ প্রদান করা। স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত প্রাণীটি চিহ্নিত করে আটক করার দাবি গ্রামবাসীর। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সাত বীরশ্রেষ্ঠের অন্যতম মুন্সি আব্দুল রউফ। ফরিদপুরে জন্ম নেওয়া মুন্সি আব্দুল রউফ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন। অংশ নেন স্বাধীনতা যুদ্ধে। শহীদ হন রাঙামাটির বুড়িঘাটে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্তী বুড়িঘাটের পাহাড়ি টিলায় সমাহিত করা হয় মহান এই বীরকে। রাঙামাটি প্রতিনিধি সতরং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চারদিকে কাপ্তাই হ্রদের অথই পানি, মাঝখানে ছোট্ট টিলা। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই টিলার উপর ঘুমিয়ে আছেন মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্ব দেখানো মুন্সি আব্দুর রউফ। 1971 সালের 20 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি মহালছড়ে পানিপথ প্রতিরোধ করতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি সৈন্যের সাথে বুড়িঘাটে দায়িত্ব পালন করছিলেন মুন্সি আব্দুর রউফ। হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নের 2 কোম্পানি সৈন্য বেশ কয়েকটি স্পিডবোট ও 2টি লঞ্চে করে বুড়িঘাট দখলের জন্য আক্রমণ করে। মর্টার ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে অবিরাম গোলাবর্ষণ শুরু করে হানাদাররা। অতর্কিত আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ে মুক্তিবাহিনী। এই সুযোগে কিছু পাকিস্তানি সৈন্য তীরে নেমে মুক্তিবাহিনীর অবস্থান ঘিরে ফেলে। পাকিস্তানি সৈন্যরা এলএমজি রেঞ্জের বাইরে গিয়ে লঞ্চ থেকে মর্টারে গোলাবর্ষণ করতে থাকে। হঠাৎ একটি গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় মুন্সি আব্দুর রউফের দেহ। পরে স্থানীয় আদিবাসী দয়াল কৃষ্ণ চাকমা তার মরদেহ উদ্ধার করে নানিয়ারচরের বুড়িঘাটের চিংড়ি খালের কাছে টিলার উপর সমাহিত করেন। শহীদ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল, এটা জেনে আমরা নানুস থেকে ঘুরতে এসেছি। এখানে বই পুস্তক থেকে পড়েছি যে এটা নাকি এখানে অবস্থিত, সেজন্য আমরা এটা পরিদর্শন করতে এসেছি। আমার অনেক দিনের দেখার ইচ্ছা ছিল সেটা, এখন আসতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। বিজিবির উদ্যোগে সেই টিলায় নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিসৌধ। এখনো পর্যন্ত দয়াল কৃষ্ণ চাকমার পরিবারের মাধ্যমে বিজিবির সহযোগিতায় এই সমাধিটা সংরক্ষণ করা হচ্ছে, দেখাশোনা করা হচ্ছে। 1943 সালের 1 মে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুরে জন্মগ্রহণ করেন মুন্সি আব্দুর রউফ। তার গ্রামের নাম সালামতপুর পরিবর্তন করে রাখা হয়েছে রফনগর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে 2 লাখ বাংলাদেশি শ্রমিক। নভেম্বরে নেওয়া হবে আরো 25,000 কর্মী। ফেরি আমানত শাহ উদ্ধারে সকাল থেকে ফের অভিযান শুরু, এখনো পৌঁছয়নি প্রত্যয়। গাইবান্ধায় হিংস্র প্রাণীর আতঙ্ক, লাঠি সোটা নিয়ে পাহারায় নেমেছে মানুষ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।